প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি এখন যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আজব এক দেশ বাংলাদেশ। তো বাংলাদেশের বয়স তো 53 বছর অতিক্রান্ত হয়েছে এবং এই দেশটি নানা সীমাবদ্ধতার ভিতরেও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই দেশের কিছু আজব ঘটনা আমাকে বিস্মিত করে, সেগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করব, তারপরে বক্তব্য দিয়েই আমি শেষ করব। সেটি হচ্ছে যে সারা পৃথিবীর কোথাও এদেশে এমন কিছু ঘটনা ঘটে যা পৃথিবীর অন্য কোনো উন্নত দেশে ঘটে না। সেগুলো কি? যে একটা আজব দেশ আমি বলছি, যে দেশে ভেজাল ওষুধ বিক্রি করা যায়। এখানে আপনি খাদ্যে ভেজাল মেশাতে পারবেন এবং ভেজাল খাদ্যের ব্যবসা করতে পারবেন। বাংলাদেশে যত দ্রুত রাতারাতি ধনী হওয়া যায়, এটি ইউরোপ আমেরিকার কোনো দেশে এত রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ নেই। বাংলাদেশকে আমি আজব দেশ বলছি এই জন্য যে আপনি ঢাকার বিভিন্ন এলাকায় যান, বিশেষ করে গুলিস্তান এবং আশেপাশের এলাকা এবং যে কোনো ফাঁকা জায়গায় প্রকাশ্যে লোকজন মলমূত্র ত্যাগ করছে। এই জন্য আমি আজব বলছি, পাশ্চাত্যের কোনো দেশে উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করতে দেখা যায় না। এখানে আপনি আমাদের বাংলাদেশে গভর্নমেন্ট ট্যাক্স ফাঁকি দিতে পারবেন খুব সহজেই। এখানে উল্টো পথে আপনার গাড়ি চালানো যায়, ট্রাফিক এর কোনো নিয়মকানুন নামে আপনি বিপরীত গাড়ি চালাতে পারবেন। আপনি এই ঢাকা শহরে লক্কর ঝকর বাস সরকারের কোনো অনুমতি তোয়াক্কা না করেই আপনি এই ধরনের গাড়ি চালাতে পারবেন। এদেশে ব্যাংকের টাকা লুটপাট করে ব্যবসায়ী হওয়া যায়, টাকা পাচার করা যায়। এখানে বাংলাদেশে যত চোর ডাকাত বাটপার প্রতারক ঠকবাজ আপনি পাবেন, এটা পৃথিবীর কোনো দেশে এত চোর ডাকাত বাটপার প্রতারক আপনি পাবেন না। এখানে বাংলাদেশের বিশেষ করে শহর অঞ্চলগুলোতে আপনি যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলতে পারবেন। এখানে বাংলাদেশে ভুয়া ডিগ্রি পাওয়া যায়, ভুয়া ডাক্তারের সন্ধান পাওয়া যায়। এখানে পরের জমি, সরকারি খাস জমি দখল করে আবাসন কোম্পানি করা যায়, আবাসন তৈরি করা যায়। কোনো পরিকল্পনা ছাড়াই, রাজুকের নিয়মকানুন না মেনেই আপনি এখানে বিল্ডিং করতে পারবেন। বাংলাদেশে এখানে গাছপালা, পাহাড় পর্বত, জলাশয় সব সাবার করে সব কেটে ফেলে আপনি এখানে আবাসন গড়ে তুলতে পারবেন। এখানে আপনার কোনো শাস্তি ভোগ করতে হবে না। আপনি এখানে বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনার এমপি হওয়ার সুযোগ আছে। এদেশে অবৈধভাবে টাকা ইনকাম করা যায়, সেই টাকা পাচার করে বিদেশে সেকেন্ড হোম করা যায়, বিদেশে সেখানে বেগম পার্ক বানানো যায়। আমাদের দেশে আরও সুযোগ আছে যে দেশে যত সহজে কেন্দ্রীয় অথবা পাতি নেতা হওয়া যায় বা গ্যাসরোল লেভেলের নেতা হওয়া যায়, আর পৃথিবীর এইভাবে নেতা হওয়া যায় কি না আমি জানি না। এদেশে খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়া যায়। ইউরোপ আমেরিকার দেশগুলোতে একজন প্রফেসর হওয়ার জন্য যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা, যে পরিমাণ গবেষণা, যে পরিমাণ সংগ্রাম একজন প্রফেসরকে করতে হয়, আমাদের দেশে সেটার প্রয়োজন হয় না। যদিও কিছু কিছু খুব ভালো মানের প্রফেসর এদেশে আছে। আরও অনেক উদাহরণ আপনাদেরকে দিতে পারি, কিন্তু সে উদাহরণ দিতে গেলে এই বক্তৃতার মানটা, বক্তৃতার কলেবরটা অনেক অনেক বড় হয়ে যাবে। তো আমি শান্ত বক্তৃতাগুলো অনেক সময় 10 মিনিট 18 মিনিট আমার হয়ে যায়। আমার যারা নিয়মিত দর্শক আছে তারা আমাকে অনুরোধ করে যে বক্তব্যগুলো 10 মিনিটের ভিতরে সীমাবদ্ধ রাখা। তাই আজকে আমার বেশি কথা বলবো না। তারপরে এই যে আজব ঘটনাগুলো আপনাদের কাছে বললাম, এরকম আজব ঘটনার লিস্ট আপনাদেরকে আরও বলতে পারি, কিন্তু সেটা বলতে গেলে এটা বক্তৃতার কলেবরটা অনেক বৃদ্ধি পেয়ে যাবে এবং আপনারা বিরক্ত হতে পারেন। তারপরেও এই দেশটা চলছে, এই 53 বছর চলেছে। সরকার, অতীতে সরকারগুলো এই দেশটাকে চালিয়েছে এবং বর্তমান সরকারও এই দেশটাকে চালাচ্ছে। 2041-42 সাল নাগাদ আমরা সরকার, দেশের অর্থনীতি তারা প্রত্যাশা করছে যে দেশটা 41 সালের ভিতরে, 42 সালের ভিতরে এটা আধুনিক সমৃদ্ধশালী একটি দেশে রূপান্তরিত হবে। আরও
এই দেশের অর্থনীতি নিয়ে যারা গবেষণা করেন, বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান, তারা অনেকে বলেন যে বাংলাদেশ এখন 42তম একটা অর্থনীতির শক্তিশালী দেশ, আর এটা 2023 সালের ভিতরে এই দেশটা 26তম শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে রূপান্তরিত হতে যাচ্ছে। তো বাংলাদেশে যে আমি বললাম আজব ঘটনাগুলো, এত সীমাবদ্ধতার ভিতরে যে দেশটা চলছে, সরকার যে দেশটা চালাচ্ছে এবং অতীতেও সরকাররা চালিয়েছে, এটাই আমার কাছে অবাক লাগে। এত সীমাবদ্ধতার ভিতরেও এত অসৎ, এত প্রতারক, এত ধান্দাবাজ লোকজন পৃথিবীতে আর অন্য কোনো উন্নত দেশে আছে বলে আমার জানা নেই। তারপরও এই দেশটাকেই আমরা বলি আমাদের প্রিয় দেশ, প্রিয় মাতৃভূমি, আমার সোনার দেশ এই বাংলাদেশ। এই সোনার দেশটাকে আমরা ভালোবাসি, আমৃত্যু আমরা এই দেশটাকে ভালোবেসেই যাব। তো আজকে আমার কথা না বাড়িয়ে এই বাংলাদেশের আগামী দিনে আরও এটি সমৃদ্ধশালী একটি উন্নত আধুনিক রাষ্ট্র হিসেবে এই দেশটাকে আমরা সবাই মিলে গড়ে তুলতে চাই। আজকে আর কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।